শাম্ভবী প্রোডাকশনের আজকের নিবেদন লেখক হেমন্ত দত্তের আগুনের শয়তান। শয়তানের প্রসঙ্গ কোনো সাধারণ প্রসঙ্গ নয়। এই প্রসঙ্গে আলোকপাত করার বিষয়টি এতটাও সহজ হয় না। তবে লেখক হেমন্ত দত্ত আগুনের শয়তান নামক গল্পটির মধ্যে দিয়ে শয়তানের এই বিচিত্র চরিত্রকে তুলে ধরেছেন। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প প্রখ্যাত লেখক শ্রী হেমন্ত দত্তের কলমে আগুনের শয়তান। বীরভূম জেলায় পোস্টিং হওয়ার পর থেকেই ঝামেলা যেন পিছু ছাড়ছে না আমার। এই সদাইপুর থানা এলাকাটাই যেন বড় গোলমেলে, কিছু না কিছু লেগেই আছে। সবেমাত্র টিফিন কৌটোটা খুলে রুটি তরকা নিয়ে বসেছি, ফোনটা এলো। স্যার, রাধামাধবপুর জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে, এক্ষুনি আসুন। জুনিয়র মিত্র ছুটিতে আছে, তাই একাই গাড়িটা নিয়ে বেরোলাম। ইনফরমারের দেওয়া খবর মিলিয়ে জায়গাটায় যখন পৌঁছলাম তখন দুপুর বেশ কিছুটা গড়িয়ে গেছে। জঙ্গলের একেবারে ধারে পড়ে আছে দেহটা। দেখেই বোঝা যাচ্ছে গত রাত থেকেই এটা এখানে এভাবেই পড়ে আছে। কিন্তু মৃতদেহের শরীরটা দেখে আমার মতো কঠিন পুলিশ অফিসারও একটু নড়ে উঠল। পুরো শরীরটা আগুনে পুড়ে খাক হয়ে গেছে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আরও একবার দেখলাম পুড়ে যাওয়া দেহটাকে। একটা মহিলার মৃতদেহ এটা। কেউ কি পুড়িয়ে মেরে দিয়ে ফেলে গেছে? উপস্থিত জনতার দিকে তাকিয়ে বেশ কিছুটা গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলাম, কে প্রথম দেখেছো লাশটাকে? আমার প্রশ্ন শুনে তারা যেন হঠাৎই চুপ করে গেল। আমি দ্বিতীয়বার বেশ কিছুটা ধমক দিয়ে জিজ্ঞেস করতে যাব, কিন্তু দেহাতি মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম। তাদের প্রত্যেকের মুখে কেমন যেন ভয়ের একটা চাদর বিছিয়ে আছে। প্রত্যেকের মুখ কেমন ফ্যাকাশে, যেন তারা জানে সব কিছু, কিন্তু কোনো একটা ভয় তারা তা বলতে পারছে না। আমি হলপ করে বলতে পারি, এ ভয় পুলিশের জেরার বা সাক্ষী দেওয়ার ভয় নয়। এ ভয়ের পারদের মাত্রা অনেক বেশি। কিন্তু কিসের ভয় পাচ্ছে এরা? দোর্দণ্ড কোনো মানুষকে নাকি অন্য কিছু? মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন নিয়ে অ্যাম্বুলেন্সে ফোন করলাম বডি তুলে নিয়ে যাওয়ার জন্য। বেশ কিছুটা সময় চারপাশটা চক্কর দিলাম। আরও দু একজনকে জিজ্ঞাসা করলাম যদি কোনো সূত্র পাওয়া যায়, কিন্তু না কোনো সূত্র, না কোনো তথ্য, কিচ্ছু পাওয়া গেল না। এখানকার লোকজনদের মুখে যেন কুলু পেটে গেছে, কোনোভাবেই তারা মুখ খুলবে না। আর এটাই আমাকে ভাবাচ্ছে অনেকটা বেশি। আরও একটা জিনিস আমার মনে লাট্টু ঘোরাচ্ছে, মৃতদেহটা যেভাবে পুড়েছে সেটা যেন কোনো সাধারণ পোড়া নয়। আগুনের তীব্রতা যেন অনেক বেশি। আর কিছু ভাবার আগেই অ্যাম্বুলেন্সটা আওয়াজ তুলে এগিয়ে এলো। উপস্থিত জনতা পিছিয়ে গেল বেশ কিছুটা। অ্যাম্বুলেন্স থেকে দুজন লোক এসে পুড়ে যাওয়া দেহটাকে একটা পলিথিনে মুড়ে স্ট্রেচারে করে নিয়ে চলে গেল। আমি জায়গাটার বেশ কয়েকটা ফটো তুলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, তখনই চোখটা আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা একটা দীর্ঘদেহী লোকের ওপর। কেমন পাথর কাটা চেহারা, দাঁতে একটা সরকাটি বা গাছের ডাল চিবাচ্ছে। এপ্রিল মাসের গরম বলে গায়ে জামার বালাই নেই, তাই কালো মিশমিশে চেহারাটা যেন বিকেলের মোর্চে ধরা আলোয় পাথরের বলেই মনে হচ্ছে। ঘাম তেলের মতো গড়িয়ে নামছে সেখান থেকে। এই লোকটা তো জনতার ভিড়ে মিশে নেই, বরং বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে। তার চেয়েও বড় কথা, লোকটার চোখে আর সবার মতো ভয় নেই, বরং অন্য কিছু একটা আছে।
আর এই জন্যই কিছুটা যেন আমার পা দুটোকে আটকে দিয়েছে। অ্যাম্বুলেন্স মৃতদেহ নিয়ে চলে যাওয়ার সাথে সাথে জনতার ভিড় হালকা হয়ে এলো। দু একজন বেশ কিছুটা দূরে রাস্তার ওপর দাঁড়িয়ে হয়তো কিছু বলাবলি করছে। শুধু এই লোকটাই এক জায়গায় ঠায় দাঁড়িয়ে নিজের মনে চিবিয়ে চলেছে গাছের ডাল বা সরকাটি। আমি তাকে ইশারায় কাছে ডাকলাম, কিন্তু তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। লোকটা সাহস তো কম নয়, পুলিশের ডাকে উপেক্ষা করে। তাই বেশ কিছুটা কড়া স্বরে বললাম, কি হলো, ডাকছি শুনতে পাচ্ছ না? লোকটা এবার একটু নড়ে বেশ অগ্রাহ্য করার ভঙ্গিতে এগিয়ে এলো আমার দিকে। তারপর জঙ্গলের দিকে মুখটা বেশ কিছুটা ঘুরিয়ে বলল, বলুন কি বলছেন। লোকটার অডাসিটি দেখে ইচ্ছে হচ্ছিল ঠাঁটিয়ে একটা চড় মারি, কিন্তু নিজেকে সংযত করে বেশ কিছুটা গম্ভীর স্বরে বললাম, তোমার নাম কি? বাদল। তুমি কি জানো কে করতে পারে এরকম ভয়ঙ্কর কাজ? আমি কেন, এখানে সবাই জানে কে করতে পারে। সবাই জানে? ও, সে সবাই জানুক, তুমি কি বলবে আমাকে কে বা কারা করেছে? সে যতই ক্ষমতাশালী হোক না কেন, আমি তাকে অ্যারেস্ট করবই। তুমি শুধু নামটা বলো। অ্যারেস্ট করবে না? আপনি কি ভাবছেন কোনো লোক এটা করেছে? ভুল, ভুল, চরম ভুল। এবার আমি বেশ কিছুটা নড়ে উঠলাম। লোকে নয়, তবে কে? নাকি লোকটাই পাগলের প্রলাপ বকছে? তবু নিজেকে সংযত করে জিজ্ঞেস করলাম, লোক নয় তো কে? বাদল এবার আমার চোখের দিকে তীক্ষ্ণ একটা দৃষ্টি ফেলল। তারপর ফিসফিস করে বলল, সে আবার জেগে উঠেছে। সব কটাকে পুড়িয়ে মারবে তারা আগুনে। কেউ বাঁচবে না, কেউ না। পালান, পালান এখান থেকে, পালান, এক্ষুনি পালান। বলেই উল্টো দিকে রাস্তা ধরে দৌড় দিল। আমি শুধু স্থির চোখে দেখলাম কেমন করে লোকটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। বুকের ভেতর যেন চরকি ঘুরতে শুরু করলো আমার। হাজারো প্রশ্নের ফুলকি নিয়ে আমি গাড়ির দিকে এগিয়ে চললাম। রুটির টুকরোটা মুখে তুলতে গিয়ে মাঝপথে থেমে গেছে। একটা ঝলসে যাওয়া দেহ আর কোন এক আধপাগলার ছুঁড়ে দেওয়া কথাগুলো যেন গাড়ির চাকার মতো ঘুরে চলেছে মনের ভেতরে। পম্পা আমার মুখের দিকে তাকিয়ে বেশ কিছুটা ভুরু কুঁচকে বলল, কি হয়েছে বলো তো তোমার? পুলিশ স্টেশন থেকে ফেরার পর থেকেই দেখছি কেমন যেন আনমনা হয়ে আছো। হ্যাঁ গো, একটা কেসে আটকে গেছি। সে তো সদাইপুরে আসা থেকে লেগেই আছে, কিন্তু আজ আবার কি হলো? একটা মৃতদেহ পুরো ঝলসে গেছে। পুড়ে গেছে? নাকি কেউ পুড়িয়ে মেরেছে? সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না গো। এত বেশি ঝলসে গেছে বডিটা। পোস্টমর্টম রিপোর্ট হাতে পেলে কিছুটা হয়তো বোঝা যাবে। কেউ ইলেকট্রিক শক দিতেও তো পারে। তাও হতে পারে। কিন্তু আমি যেন বেশ কিছুটা অন্যমনস্ক হয়ে উত্তরটা দিলাম। পম্পা কেমন একটা প্রশ্ন নিয়ে তাকালো আমার দিকে, কিন্তু আমি বাকি খাবারটা প্রায় নিঃশব্দে শেষ করে উঠে পড়লাম। তারপর বেডরুমে এসে ল্যাপটপটা খুলে বসলাম রোজকার মতো। পম্পা এই সময়টা বাসন টাসন ধুয়ে গল্প শুনতে বসবে। এখন যেহেতু এপ্রিল মাস, তাই বাড়ির সামনের বারান্দায় বসে সে। আমিও কাজ ছেড়ে গিয়ে বসি, একটু দু একটা সিগারেট খাই, তারপর বিছানায় শুতে আসি। কিন্তু আজ আমার কি যে হলো, বিকেলের মার্ডার কেসটা সাজাতে সাজাতে আমি যেন কোথায় হারিয়ে গেলাম। সেই আধপাগলা লোকটা কার জেগে ওঠার কথা বলছে? কে সে যাকে সকলে ভয় খাচ্ছে? সে সকলকে পুড়িয়েই বা মারবে কেন? মনের মধ্যে চাপা একটা অশান্তি নিয়ে আমি বারান্দার চেয়ারটায় গিয়ে বসলাম। পম্পা আমাকে দেখেই গল্প শুনতে শুনতে জিজ্ঞেস করলো, বাবা, আজ এরই মধ্যে হয়ে গেল? আমি আলতো হেসে প্রসঙ্গ ঘোরাবার জন্য বললাম, কি গল্প শুনছো? শাম্ভবী প্রোডাকশনে প্রনাশ শুনছি।
একটা শয়তান। শয়তান কথাটাতেই আমি যেন ঝাঁকুনি খেয়ে গেলাম। দ্রুত চেয়ার ছেড়ে উঠে ঘরের দিকে পা বাড়ালাম। পম্পা কিছু একটা বিড়বিড় করে বলল, কিন্তু আমার কানে তা এসে পৌঁছল না। ঘরে এসে ল্যাপটপটা আবার অন করে সার্চ করতে শুরু করলাম গুগলে। আমি অজান্তেই হয়তো খুঁজে চলেছি কোনো এক শয়তানকে, যে শয়তানের কোনো দেশে তার পুরাণ তত্ত্ব আছে। আর ঠিক তখনই আমার চোখ আটকে গেল একটা নামে, কাফেন। আগুনের শয়তান। আমার বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি পেটায়। তবে কি রাধা মাধবপুরের জঙ্গলে জেগে উঠেছে কাফেন, আর তার কামড়ের শিকার হয়েছে ওই দেহাতি মহিলা? তাই কি মানুষগুলো এভাবে ভয় গুটিয়ে আছে? ওই শয়তানদের আগুনে কি তাহলে পুড়ে মরতে চলেছে আরো অনেকে? কে হতে চলেছে তার পরবর্তী শিকার? বুকের মধ্যে অশান্তির চরম এক ঝড় নিয়ে আমি মৃদু পায়ে বারান্দার দিকে এগিয়ে গেলাম। ছোটখাটো কয়েকটা কেস সামলে গাড়িটা নিয়ে বেরোলাম আমি। বাইরে যখন বেরোলাম তখন বিকেল অনেকটাই গড়িয়ে গেছে। আমি অবশ্য সন্ধে হওয়ার জন্যই অপেক্ষা করছিলাম। আমার মন বলছে ওই আগুনের শয়তানের খোঁজ এই জঙ্গলের ভেতরেই পাওয়া যাবে। পোস্টমর্টেম রিপোর্ট যেন সেই ধারণাকে আরও দৃঢ় করছে। কাল রাতে যেটুকু ইনফরমেশন সার্চ করেছি তাতে এই শয়তান কাফেনকে খুঁজতে হলে অন্ধকার লাগবে। মনের মধ্যে বেশ কিছুটা জেদ নিয়েই ঢুকলাম জঙ্গলটার ভেতরে। গাড়িটা সুবিধাজনক জায়গায় রেখে পায়ে পায়ে হেঁটে ঢুকলাম আরও ভেতরে। জঙ্গল এখানে অনেক জমাট অন্ধকার। জোরালো টর্চের আলোটায় সেই অন্ধকার কাটছে না। তবুও দৃঢ় পায়ে খুঁজতে লাগলাম কোনো অজানা শয়তানকে, যার কামড়ে ঝলসে যেতে পারে যে কেউ। কিন্তু ইতি উতি খুঁজেও বিশেষ লাভ হলো না কিছু। জঙ্গলের দীর্ঘ ছায়া আর মেঝেতে শুকনো পাতা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। ফেরার জন্য ঘুরলাম, আর ঠিক তখনই দীর্ঘদেহী এক ছায়া যেন চোখের পলকে মিলিয়ে গেল। বুকের ভেতরটা যেন ধক করে উঠল আমার। কিসের ছায়া ছিল ওটা? এত দীর্ঘই বা কেন? অদৃশ্য হয়ে গেলই বা কোথায়? বুকের মধ্যে অজানা এক অনুভূতি হতে শুরু করলো আমার। গলার কাছে অজানা এক ভয়ে যেন পরত বুলিয়ে দিল। তো আমার পুলিশি সত্তা যেন ধমক দিল আমাকে। এত সামান্যতে ভয় পেলে চলবে? নিজেকে ঝাড়া দিয়ে টর্চটা দৃঢ় মুষ্টিতে ধরে রিভলভারটা হাতে নিলাম। কিন্তু যেই পা বাড়াতে যাব, পকেটের ফোনটা পাগলের মতো ঝনঝন করে উঠল। দ্রুত কানে দিতেই উল্টো দিক থেকে পম্পার ভয়ার্ত আর্তনাদটা ভেসে এলো। তুমি কোথায়? পম্পার গলাটা শুনে কেমন একটা ভয়ে যেন গলা আটকে গেল। কেন? তুমি এক্ষুনি বাড়ি এসো। বাবা গো, ওই তো সে। হ্যালো পম্পা, হ্যালো পম্পা। ভয় আর উদ্বিগ্নতায় আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। দৌড় পায়ে ফিরে এলাম গাড়ি। তারপর ঝড়ের বেগে গাড়িটা চালিয়ে বাড়িতে পৌঁছলাম। গাড়ি থেকে এক লাফ দিয়ে নেমে সামনের বাগানটা চোখের পলকে পেরিয়ে দরজার কাছে পৌঁছলাম। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থমকে গেলাম আমি। মনের পর্দায় ভেসে উঠল কালকের ওই দীর্ঘদেহী মানুষটার কথাগুলো। কেউ বাঁচবে না, পালান এখান থেকে। কিন্তু দ্রুত চিবুক কঠিন করে দরজায় আঘাত করলাম। পম্পা, পম্পা, পম্পা। সময় যেন শিকল পড়েছে এখন। আমার দম যেন কোনো এক আশঙ্কায় বন্ধ হয়ে আসছে। আরও একবার সজোরে আঘাত করলাম দরজায়। একটু পরেই দরজা খুলে গেল, আর পম্পা আমাকে দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়লো আমার বুকে। এত দেরি হলো কেন আসতে? আমি এখানে একা থাকতে পারবো না। তুমি অন্য কোথাও বদলির ব্যবস্থা করো।
পম্পাকে অক্ষত অবস্থায় দেখে আমার বুকে পুরনো সাহসটা ফিরে এলো। আলতো হাতে তাকে নিয়ে এসে বসালাম সোফায়। কি হয়েছে বলো আমায়, আমি তো আছি নাকি, ভয়ের কিচ্ছু নেই। পম্পা কেমন এক ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আমার দিকে, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, একটু আগে ওই বাগানে। থেমে গেল পম্পা। আমি চোখের ইশারায় তাকে ভরসা দিলাম। সে একই রকম কাঁপা কাঁপা গলায় বলল, ওই বাগানে কে একজন দাঁড়িয়েছিল। কি ভয়ঙ্কর দেখতে, কি ভয়ঙ্কর চাহনি। আমার আমার খুব ভয় লাগছে। বলেই আমার বুকে মুখ গুঁজে কাঁদতে শুরু করলো পম্পা। আমি তার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলাম তাকে, কিন্তু মনের ভেতর অনেকগুলো ধারালো বর্ষা যেন ফলা উঁচিয়ে দাঁড়ালো। কে এসেছিল বাগানে? কত ভয়ঙ্কর সে? তার দৃষ্টিটাই বা এমন ভয়ঙ্কর কেন? কোনো শত্রু নাকি? নাকি আমার আশঙ্কার সেই আগুনের শয়তান কাফেন, যে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসেছে তার কামড়ের শিকার ধরতে? তাহলে কে তার পরবর্তী শিকার? আমি, পম্পা, না অন্য কেউ? মনের মধ্যে ধারালো ফলার তীক্ষ্ণ অনুভূতিটা নিয়ে আমি শুধু নীরবে বসে রইলাম। জুনিয়র মিত্র কাজে যোগ দেওয়ায় ছুটিটা পেয়েছি আজ। শম্পার ভয়টা কাটলেও মনের সাহসটা যেন পুরোপুরি ফিরে আসেনি। আমি তাই দারুণভাবে চাইছিলাম যাতে আজকে সারা দিনটা পম্পার সাথে কাটাতে পারি। তবে দুপুরে খেতে বসে পম্পা যেভাবে কথা বলছিল তাতে তো আমার মনে হলো সে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। দুপুরে ঘুমানোর অভ্যাস আমার কোনোদিনই নেই, তাই জুনিয়র মিত্রকে যে ফাইলটা দিয়ে যেতে বলেছিলাম সেটা নিয়ে বারান্দায় এসে বসলাম। বাইরে অবশ্য এপ্রিলের গরম হাওয়া বইছে, তবুও পম্পার ঘুমের অসুবিধা হবে বলে বাইরেই বসলাম। পেন্ডিং কেস ফাইলটা দেখতে দেখতে হয়তো বেশ কিছুটা সময় কেটে গেছে, কারণ বিকেলের আলো গড়াতেই দেখলাম পম্পা ঘুম থেকে উঠে এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, বাবা, কি ছুটি নিয়েছে! সেই তো মুখ বুজে কাজই করে যাচ্ছ। না, তুমি ঘুমাচ্ছ দেখলাম তাই। ওই যে সেই লোকটা আবার এসেছে। আমার কথাটা শেষ হওয়ার আগেই পম্পা চিৎকার করে উঠল। আমি লাফিয়ে উঠে পড়লাম। সামনের বাগানের দিকে তাকিয়ে দেখলাম একটা দৈত্যাকার লোক মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি দ্রুত দৌড়ে বাগানে পৌঁছলাম। লোকটা তখনও একই জায়গায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দিকবিদিক ভুলে লোকটার জামার ছেঁড়া ফাটা কলারটা ধরে কাপড় বাঁধা মুখটায় সজোরে একটা ঘুষি মারলাম। কিন্তু আমার মনে হলো আমি কোনো মানুষের মুখে নয়, যেন কোনো পাথরের দেওয়ালে ঘুষিটা মারলাম। আমার হাতের আঙুলগুলো যন্ত্রণায় চিনচিন করে উঠলেও লোকটার মধ্যে ঘুষি খেয়েও কোনো ভাবান্তর দেখা গেল না। পাথরের দেওয়ালের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। আমি মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলাম, কে তুই? লোকটা আস্তে আস্তে মুখের কাপড়টা খুলতেই আমি নড়ে উঠলাম। এ তো সেদিনের সেই আতপাগলটা, কি যেন নাম, হ্যাঁ, বাদল। এ কি বাদল তুমি? পম্পা পেছন থেকে ঝাঁঝিয়ে উঠল। কাল থেকে তুমি ঘুরঘুর করছো, মতলবটা কি? মতলব? বাদল আলতো হাসল, তারপর দৃঢ় স্বরে বলল, আপনাদের সাবধান করতে এসেছি। তাকে খুঁজতে যাবেন না, ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। বলতে বলতেই চোখের পলকে অদৃশ্য হয়ে গেল সে। আমি স্থির চোখে তার দ্রুত চলে যাওয়াটা দেখলাম। পম্পা বেশ কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কিসের বিপদ? কার কথা বলে গেল ওই লোকটা? আরে বাদ দাও তো, কথা শুনে বুঝতে পারছো না? আত পাগল একটা। কয়েকদিন ধরেই ওকে দেখছি এরকমই করছে। যাকগে, তুমি কি আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে? নিশ্চয়ই বাইরে বেরোবে। একটা ছোট্ট কাজ মনে পড়ে গেল। পম্পা চা করতে গেলে আমি জুনিয়র মিত্রকে ফোন করলাম। হ্যালো মিত্র, এবার গাড়িটা একটু পরে পাঠিয়ে দেবে তো? আচ্ছা স্যার, আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি। গাড়িটা আধ ঘন্টা পর এসে দাঁড়াতেই আমি তৈরি হয়ে বেরোলাম। পম্পার দিকে তাকিয়ে ধীর স্বরে বললাম, যদি ফিরতে একটু দেরি হয় একা থাকতে পারবে তো? পুলিশকে যখন বিয়ে করেছি তখন থাকতে তো হবেই। রাত হওয়ার আগেই ফিরে আসবো, একদম চিন্তা করো না।
বলেই গাড়িতে এসে উঠলাম। আজ এর সত্য উদ্ঘাটন করতেই হবে আমাকে। বাইরে মন যতই বাদলকে পাগল বলুক, আমার ভেতরের মন বলছে তার কথার সত্যতা আছে। দ্রুত গাড়িটা চালিয়ে পৌঁছলাম জঙ্গলে। অপেক্ষা করলাম সন্ধে হওয়ার জন্য। একটু পরেই কাল যে জায়গাটায় দীর্ঘ ছায়াটাকে দ্রুত অদৃশ্য হয়ে যেতে দেখেছিলাম, সেখানে এসে দাঁড়ালাম। টর্চের আলোটা ফেলে সামনের দিকে এগিয়ে যেতে যাব, ঠিক তখনই একটা জান্তব আওয়াজ আর কোনো মহিলার ভয়ঙ্কর আর্তনাদে কেঁপে উঠলাম। আর্তনাদটা লক্ষ্য করে এগিয়ে গেলাম, আর যা দেখলাম তাতে আমার বুক ফাঁকা হয়ে গেল। একটা মহিলার শরীর আগুনে জ্বলছে দাউ দাউ করে। পাশে পড়ে থাকা কাঠের বোঝাটাতেও আগুন লেগে গেছে, সেটাও জ্বলতে শুরু করেছে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আমার সামনে আরো কত ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। মহিলার আর্তনাদে দৌড়ে যেতে গিয়ে পা আটকে গেল। এ কি দেখছি আমি? পুড়তে থাকা মহিলার থেকে মাত্র কয়েক হাত দূরে এক ভয়ঙ্কর দৈত্যাকার চেহারা দাঁড়িয়ে আছে, আর তার মুখ থেকে বের হয়ে আসছে আগুনের গোলা ভয়ঙ্কর আওয়াজ করে। এই কি তবে সেই আগুনের শয়তান? আমি দারুণভাবে বুঝতে পারছি একটু আগের কাঠকুড়ুনি মহিলার এর কামড়েরই শিকার হয়েছে। আস্তে আস্তে পিছিয়ে এলাম আমি। কাঠকুড়ুনি মহিলার দেহটা একটু পরেই ভয়ঙ্কর এক আর্তনাদ করে পড়ে গেল মাটিতে নিথর হয়ে। আমার বুকটা প্রচণ্ড ভয়ে দুলে উঠল। আমি আগুনের ওই শয়তানের দিকে তাকালাম আরও একবার। শয়তানের মুখ থেকে জান্তব আওয়াজের সাথে তখনও বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। আমি দ্রুত পায়ে ফিরে এলাম গাড়িতে। জুনিয়র মিত্রকে সব ডিটেলস জানিয়ে একটা মেসেজ করে দিলাম, আর সাথে নির্দেশ দিলাম সকাল হওয়ার আগে যেন জঙ্গলে কেউ না ঢোকে। আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে এই আগুনের শয়তান দিনের আলোয় অবশ্যই নিষ্ক্রিয় থাকে। পুরা ডেড বডিটা তখনই তুলে আনতে হবে। গাড়িটা স্টার্ট দিতে গিয়েও থেমে গেলাম। মনের মধ্যে ভেসে উঠল একটা প্রশ্ন, লোহাতে লোহা কাটে, দানব কাটে কিসে? আর তখনই প্রায় দৈত্যকার পাথরের দেওয়ালের মতো দীর্ঘাকার এক অবয়ব চোখের সামনে ভেসে উঠল। গাড়িটা স্টার্ট দিয়ে উদ্ভ্রান্তের মতো খুঁজতে শুরু করলাম তাকে। রাস্তায় যে কয়েকজন লোককে পেলাম তাদেরকেও জিজ্ঞাসা করলাম। ফল বিশেষ কিছু হলো না। আর সময় নষ্ট করে লাভ নেই। পম্পাকে কথা দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরব। তাই বেশ কিছুটা হতাশা নিয়েই বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। কিন্তু বাড়িতে ঢোকার একটু আগেই গাড়িটা সজোরে ব্রেক কষলাম। গাড়ি থেকে দ্রুত নেমে দৌড়ে গেলাম আলো ছায়া ঢাকা রাস্তার মোড়টার দিকে। তারপর নির্জনতায় ঢাকা জায়গাটায় পৌঁছে দৈত্যাকার মানুষটার সামনে গিয়ে দাঁড়াতেই সে ঘর ঘরে গলায় বলে উঠল, বারণ করলাম শুনলেন না। বিপদ ডাকছেন স্যার। আমি তোমার সব কথা শুনবো, তার আগে আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। বেশ, বলুন কি জানতে চান? তুমি গাড়িটার কাছে গিয়ে দাঁড়াও, আমি আসছি। বলে পকেট থেকে ফোনটা বের করে পম্পাকে ফোন করলাম। হ্যালো, শোনো না, আমি এই বাড়ির সামনেটাতেই আছি, একটু পরে আসছি। বাবা, এত দায়িত্ববান স্বামী কবে থেকে হলে? ঠিক আছে, তুমি ফিরে এলে একসাথে চা খাবো। আর শোনো, বলছি ডিনারে কি আজ চিকেন বানাবো? বেশ, তাই করো। এখন রাখছি। হ্যাঁ। তারপর দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেলাম। বাদল অভ্যাস মতো গাড়িতে ঠেস দিয়ে দাঁতে কাঠি চেবাচ্ছিল। আমি কাছে যেতেই সেটা মুখ থেকে ফেলে দিয়ে জিজ্ঞেস করলো, বলুন স্যার, কি জানার আছে? আমি চটজলদি নিজেকে গুছিয়ে নিয়ে বেশ কিছুটা ধীর স্বরে বললাম, আমি আজ সেই আগুনের শয়তানের দেখা পেয়েছি, কিন্তু আমি জানতে চাই কে এই আগুনের শয়তান। আমি জানি তুমি সব জানো, তাই হেয়ালি না করে আমায় সবটা খুলে বলো। আমার কাতরতায় বাদল যেন একটু নাড়া খেলো। তারপর তাড়া দেওয়ার ভঙ্গিতে বলল, চলুন চলুন, আপনাকে একজনের কাছে নিয়ে যাই। আমি আর দ্বিরুক্তি না করে গাড়িতে উঠে বসে আবার গাড়িটা স্টার্ট দিলাম। বাদলের নির্দেশ মতো যে জায়গাটায় পৌঁছলাম সেটাকে পরিত্যক্ত জনমানবহীন চাটান বললে ভালো হয়। গাড়ির আলোটা ডিমার করে
নামলাম গাড়ি থেকে। তারপর বাদলের পিছু পিছু এগিয়ে চললাম এক রাশ ধোঁয়াশা নিয়ে। বেশ খানিকটা যাওয়ার পর গাড়ির আলোটাও অদৃশ্য হয়ে গেল যেন। চোখগুলো যতটা সম্ভব বিস্ফারিত করে এগিয়ে চললাম আমি। মাঝে মাঝে বাদলও যেন অদৃশ্য হয়ে যাচ্ছিল। অন্ধকারে দু একবার হোঁচট খেতে গিয়েও সামলে নিলাম নিজেকে। মনের মধ্যে কেমন যেন একটা সংশয় দেখা দিচ্ছে। এই পাগলা লোকটাকে এতটা বিশ্বাস করা মনে হয় ঠিক হলো না। কে জানে নাটক করে কোন ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু আর কিছু ভাবার আগেই আগুনের শিখাটা চোখে পড়ল আমার। আর আগুনের ঠিক উল্টো দিকে বসে একজন শীর্ণকায় ব্যক্তি। বাদলকে ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, কে ইনি? বাদল হাঁটা থামিয়ে আমার দিকে ঘুরল। তারপর বেশ কিছুটা ভারী গলায় বলল, এ হলো কালীতান্ত্রিক। আপনার সব উত্তর এখানেই আছে। বলেই আগুনের কুণ্ডটার দিকে এগিয়ে গেল। আমিও নিঃশব্দে এগিয়ে গেলাম। কুণ্ডটার সামনে গিয়ে আরও একবার তাকালাম উল্টো দিকে বসে থাকা মানুষটার দিকে। চোখ বুজে সে তখন করে চলেছে কোনো এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ। অমৃত কলস সর্বভয় বিনাশায়, অমৃত কলস সর্বভয় বিনাশায়। একটুক্ষণ পরে মন্ত্রোচ্চারণ থামলে কালীতান্ত্রিক চোখ খুলে তাকালেন। তারপর বাদলের দিকে ঘুরে বেশ কিছুটা গম্ভীর গলায় বললেন, কিরে, বিপদ তো সঙ্গে নিয়েই করছিস দেখছি। হ্যাঁ, আমি যেন বেশ কিছুটা চমকে উঠলাম। আমায় বিপদ বলছে কেন? আমি নিজেই তো বিপদে পড়ে এখানে ছুটে এসেছি। কালীতান্ত্রিক হয়তো আমার মনের দ্বন্দ্ব করে ফেলেছে, তাই সশব্দে হেসে উঠে বললেন, আমি জানি রে, জানি তুই এখানে কেন এসেছিস। আমি সব জানি। আমার মুখ আপনা হতেই হাঁ হয়ে গেল। কালীতান্ত্রিক অগ্নিকুণ্ডে শেষ তরলটা ছিটিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। তারপর আমার দিকে ঘুরে এগিয়ে এসে দৃঢ় স্বরে বললেন, যাকে তুই মারতে চাস সে যে আমারই সন্তান। আমার গায়ে যেন বিদ্যুৎ আছড়ে পড়ল। হতবাক হয়ে বললাম, মানে? কালীতান্ত্রিক নিজের মনে চিবুকটা একবার হাত বোলালেন। তারপর মৃদু স্বরে বললেন, তোকে আজ হয়তো সবই বলতে হবে, নাহলে সব উজাড় হয়ে যাবে। আমার গুরুদেব শ্রী ব্রজনাথ মহারাজের কাছ থেকে একটা পুঁথি আমি চুরি করে পালিয়ে আসি আর আশ্রয় নেই এই জঙ্গলে। পুঁথিতে লেখা বেশ কিছু মন্ত্র আমি পাঠোদ্ধার করে জানতে পারি মন্ত্রের অসীম ক্ষমতার কথা। দীর্ঘদিন অভ্যেসে সেই মন্ত্র আমি আত্মস্থ করি এবং উপলব্ধি করি সেই মন্ত্র যদি কাজে লাগানো যায় তাহলে মন্ত্র শক্তি দিয়ে আমি এমন এক দানব তৈরি করতে পারবো যার দ্বারা সমগ্র পৃথিবী আমার এই পায়ের তলায় চলে আসবে। কিন্তু লোভে অন্ধ হয়ে দিক বিদিক ভুলে জ্ঞান বুদ্ধি হারিয়ে আমি মন্ত্র শক্তিটা কাজে লাগালাম। কিন্তু তখনও বুঝতে পারিনি কত বড় ভুল আমি করতে চলেছি। বুঝতে পারিনি। শেষটায় যেন গলা একটু ধরে এলো কালীতান্ত্রিকের। অন্ধকারের দিকে একবার তাকিয়ে আবার বলতে শুরু করলেন, মন্ত্র বলে আগুনের শয়তান তো আমি তৈরি করলাম, কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারলাম এই দানব বিশ্ব চরাচর পুড়িয়ে একেবারে খাক করে দেবে। এমনকি আমাকেও রেহাই দেবে না। তাই আগুনের শয়তানকে বন্দি করার মন্ত্র আমি পাঠ করা শুরু করলাম। তাতে কাজও হলো কিছুটা। আগুনের সেই শয়তান মন্ত্র বলে 10 বছরের জন্য ঘুমিয়ে পড়ল। কিন্তু গত সপ্তাহে 10 বছর পূর্ণ হতেই আবারও জেগে উঠেছে সে আর শুরু করেছে তার মরণ কামড়। এই আগুনের শয়তান কি শুধু রাতেই জাগে? তোর অনুমান সত্য। সে দিনে ঘুমায় কিন্তু রাতে জাগে, আর তখন তার সামনে যে পড়বে তার কোনো রেহাই নেই। হ্যাঁ, উপায় তো একটা আছে, আগুন নেবে জলে। আচ্ছা, ওই আগুনের শয়তানকে প্রলুব্ধ করে আনতে হবে এখানে, পারবে?
আমি উদক মন্ত্র পাঠ করব, তবে যদি কিছু করা যায়। কিন্তু কিভাবে প্রলুব্ধ করা যাবে তাকে? তাছাড়া কেই বা যাবে তার সামনে? যার ঔরসে জন্ম সেই একমাত্র পারবে তাকে প্রলুব্ধ করে এখানে টেনে আনতে। আমার যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। কি বলছে এই তান্ত্রিক? দানব তো একমাত্র দানবের ঔরসে জন্ম নিতে পারে। কিন্তু আর কিছু ভাবার আগেই কালীতান্ত্রিক বাদলের দিকে ঘুরে বললেন, কে বাদল, বুঝতে পারছিস কেন বলেছিলাম বিপদ সঙ্গে নিয়ে এসেছিস এই কথাটা? বাদল এতক্ষণ স্থাণুবৎ হয়ে দাঁড়িয়েছিল। এবার আমার হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনাকে আমি সবটাই বুঝিয়ে বলছি। যেদিন থেকে তান্ত্রিক মহারাজ এই জঙ্গলে আশ্রয় নিয়েছেন সেদিন থেকেই আমি ওনার সঙ্গে আছি। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার একটু মাথা খারাপ দেখা দেয়। পাগলের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতাম। তখনই ওনার সাথে দেখা হয় আমার। উনি আমাকে এই প্রকার কি যেন বলে না, চেলা 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 করে নেন। একটু থামলো বাদল। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই কালীতান্ত্রিক বললেন, মন্ত্রশক্তি প্রয়োগের জন্য আমার একটা আধারের প্রয়োজন ছিল, অর্থাৎ একজন জাতক। বাদল তখন তার 6 বছরের সন্তানকে এনে দেয় আমার কাছে। আশা করি তুই বুঝতেই পারছিস। আমি ঈষৎ মাথা নাড়ালাম। তারপর বাদলের দিকে ঘুরে বললাম, বাদল, সব কিছু এখন তোমার হাতে। বাদল আমার কথায় অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর বেশ কিছুটা ভারী স্বরে বলল, বেশ, তবে তাই হোক। বলেই বড় বড় পা ফেলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি এক মুহূর্ত আলো আঁধারিতে দাঁড়িয়ে কালীতান্ত্রিকের দিকে তাকালাম। তারপর ধীর পায়ে ফিরতে লাগলাম বাড়ির পথ ধরে। সন্ধ্যা গড়াতে শুরু করেছে। আমি তৈরি হয়ে নিলাম। পম্পা কাল থেকে একটু গুম হয়ে আছে। কাল জঙ্গল থেকে ফিরতে অনেক দেরি হয়েছিল, আর ফিরতেই বেশ কিছু প্রশ্নবাণ ধেয়ে এসেছিল আমার দিকে। আমার এলোমেলো উত্তরগুলো তার মনে সন্দেহটাকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই আমি প্রায় এখন সেঁটেই আছি। বের হতে যাব, ঠিক তখনই পম্পা পেছন থেকে বলে উঠল, ওই দানবটার খোঁজে যাচ্ছ না? কোনো দানব? কাল ওই লোকটা যার কথা বলছিল, আমি জানি কাল রাতেও ওটার খোঁজেই তুমি গিয়েছিলে। আমি একবার স্থির চোখে তাকালাম পম্পার দিকে। পম্পা আমার দিকে এগিয়ে এসে হাতটা ধরে বলল, আমি সঙ্গে যাব, তোমায় একা যেতে দেব না। আমি নিজেও জানি না একটু পরে কি ঘটতে চলেছে। আদৌ বেঁচে ফিরতে পারবো কিনা তাও জানা নেই, কিন্তু তবু এই মুহূর্তে অন্য কোনো ঝামেলা আমি চাই না। তাই নিমরাজি হয়ে বললাম, বেশ, চলো। কালীতান্ত্রিকের আস্তানায় যখন পৌঁছলাম তখন সন্ধে গড়িয়ে গেছে অনেকটা। গাড়িটা বেশ কিছুটা আগে রেখে বাকি পথটা পায়ে হেঁটে গেলাম পম্পা আর আমি। দেখলাম কালীতান্ত্রিক একটা কালো কৌপিন পরে বসে আছে। কিন্তু একটা জিনিস দেখে আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম। সাধারণত কোনো দানব শয়তানকে দমন করতে তান্ত্রিকরা অগ্নিকুণ্ড স্থাপন করে, কিন্তু এক্ষেত্রে দেখলাম সম্পূর্ণ উল্টো। বেশ বড় একটা জলাশয় খনন করা হয়েছে এবং সেটা জলে পূর্ণ। মনে মনে অবাক হলাম, একদিনের মধ্যে কে করলো এসব? কালীতান্ত্রিক প্রথম থেকেই আমার কাছে ধোঁয়াশা, তাই এসব কথার আর যুক্তি খুঁজতে চাইলাম না। আমি চারিদিকে তাকিয়ে বাদলকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। কালীতান্ত্রিক আসনের সামনে আগামী ক্রিয়ার জিনিসগুলো সাজাতে সাজাতে বলল, তুই যাকে খুঁজছিস সে তো তার সন্তানকে আনতে চলে গেছে রে। দেখ তার নিজের সন্তানের শয়নের কেমন ব্যবস্থা সে নিজে হাতেই করে গেছে। বলেই জলাধারটা নির্দেশ করলো কালীতান্ত্রিক। আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম। কালীতান্ত্রিক ধীর স্বরে বলল, আজ বাদল আর আমার দুজনেরই পরীক্ষা। যে ভুল সে আর আমি করেছি তার সমাপন আমাদেরকেই করতে হবে। তারপর পম্পার দিকে ঘুরে বলল, মারে, দৃশ্যটা দেখে চিত্ত চঞ্চল হলে নিজেকে সামলাতে পারবি তো? পম্পা কি বুঝলো কে জানে, তবে ঈষৎ মাথা নাড়ল। বেশ কিছু সময় কাটলো এভাবেই।
পম্পা আর আমি দুজনে নির্বাক হয়ে ভয়ঙ্কর কিছুর প্রতীক্ষা করছি। পম্পা আমার গা ঘেঁষে বসে আছে। এই নিস্তব্ধ নির্জন স্থানে আমি তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছি। হঠাৎই কালীতান্ত্রিকের বজ্র নির্ঘোষে সমস্ত নিস্তব্ধতা যেন ভেঙে গেল। ওই আসছে। আর ঠিক তখনই পেছন থেকে ভয়ঙ্কর জান্তব শব্দ শুনে আমি আর পম্পা চমকে ঘুরে তাকালাম। আর যা দেখলাম তাতে ভয়ে শরীর অবশ হয়ে গেল। বাদল জঙ্গল ভেঙে দৌড়ে আসছে, আর ঠিক তার পেছনেই তেড়ে আসছে সেই আগুনের দানব। মুখ দিয়ে গনগন করে বের হয়ে আসছে আগুনের লেলিহান শিখা। ভয়ঙ্কর কেঁপে উঠছে চারপাশ। এদিকে বাদলের পেছনে আগুনের শয়তানকে আসতে দেখে কালীতান্ত্রিক চোখ বুজে শুরু করেছেন মন্ত্রপাঠ। আমি আরও একবার চকিতে বাদলের দিকে তাকালাম। সে তখনও ডালপালা ভেঙে দৌড়ে আসছে। আমি বিয়ের এত বছর পরেও নিঃসন্তান, তাই জানি না কোনো পিতা তার সন্তানকে কিভাবে বশীভূত করে, কিভাবেই বা দানবীয় রূপকে ধ্বংস করে নিজের হাতে। তাই আজ এই মুহূর্তে চোখের সামনে যা ঘটছে তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা আমার কাছে নেই। আমি শুধু স্থির দৃষ্টিতে দেখছি কেমন করে এক পিতা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে, আর তার পেছনে তারা করে আসছে তারই নিজের সন্তান দানবীয় রূপ ধরে। এ কি শুধুই কোনো অলৌকিক ঘটনা, নাকি এমনই হয়? বাদল দৌড়তে দৌড়তে এক মুহূর্ত থামল। বাদলের পাথরের শরীরও দৌড়ে আর পেরে উঠছে না। আগুনের শয়তানের মুখনিসৃত আগুনের একটা কুণ্ড বাদলকে লক্ষ্য করে ধেয়ে এলো জান্তব শব্দের সাথে। বাদল দ্রুত স্থান ত্যাগ করল। আগুনের গোলাটা গিয়ে পড়ল একটা ঝোপের ওপর। সাথে সাথে ঝোপটা দাউ দাউ করে জ্বলে উঠল। আমার মনে হলো কফিন নামক আগুনের শয়তান শুধু মিশরে থাকে না, নানা দেশে তাদের অস্তিত্ব, হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো রূপে। আগুনের শয়তান ব্যর্থ হয়ে যাওয়ায় যেন ক্রুদ্ধ হয়ে উঠল বেশ কিছুটা। তাই তার দীর্ঘ হাত বাড়িয়ে দিল বাদলের গলা লক্ষ্য করে। পম্পা আমার হাতটা ধরে চিৎকার করে উঠল। আমি দৃঢ় মুষ্টিতে পম্পার হাতটা ধরলাম। বাদল দৌড়তে দৌড়তে এসে থামল জলের কুণ্ডটার সামনে। আগুনের শয়তান তাড়া করতে করতে এসে পৌঁছলো জলের কুণ্ডটার একটু আগে। সে তার লক্ষ্যে এতটাই অবিচল যে আর কারো উপস্থিতি তেমনভাবে লক্ষ্য করল না, বরং কিভাবে সে তার লক্ষ্যে কামড় বসাবে সেটাই যেন ভাবতে লাগল। এক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গেল সবকিছু। শুধু কালীতান্ত্রিকের মন্ত্রোচ্চারণের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না। বাদল একবার তাকালো দানবটার দিকে, তারপর নিজের শরীরটা ছুঁড়ে দিল জলের কুণ্ডটার মধ্যে। আগুনের শয়তানও এতে যেন ভুলে গেল, আর বিশাল বিপুল দেহটা নিয়ে নেমে গেল জলের কুণ্ডের মধ্যে। আর তখনই বুঝতে পারলো কত বড় ভুলটা সে করে ফেলেছে। বুঝতে পারলাম আগুনে যেমন সাধারণ মানুষের শরীরের জ্বালা পোড়া যন্ত্রণা হয়, এই মুহূর্তে আগুনের শয়তানেরও তাই হচ্ছে, শুধু উল্টো পিঠ। বাদলকে ছেড়ে দিয়ে আগুনের শয়তান যেন জলের কুণ্ড থেকে উঠে আসতে চাইল, কিন্তু ঠিক তখনই কালীতান্ত্রিকের উদক মন্ত্রে শুরু হলো বাড়ি বর্ষণ। ঘটনায় এতটাই বিভোর হয়ে গেছিলাম যে খেয়ালই করিনি কখন মাথার ওপর মেঘের একটা বলয় সৃষ্টি হয়েছে। আকাশ চিরে বিদ্যুতের ঝলকানি কাঁপিয়ে দিল আমাকে। আর ততোধিক কাঁপুনি দিয়ে দেখলাম জলের এক ফোঁটা বিন্দু যেন একটু একটু করে ধ্বংস করছে আগুনের ওই শয়তানকে। জলে ভিজতে ভিজতে পম্পা আর আমি অবাক হয়ে দেখলাম কেমন করে একটা দানবীয় শরীর কোনো এক অলৌকিক মন্ত্র বলে জলের স্পর্শ পেয়ে একটু একটু করে ক্ষুদ্র হয়ে আসছে। জঙ্গলের আলো আধারিতে দাঁড়িয়ে দারুণভাবে উপলব্ধি করলাম চরম সত্যিটা, যে জীবনের প্রান্ত সীমায় এসে সকলকে আরও একবার শিশু হয়ে যেতে হয়। এই মুহূর্তে দানবীয় চেহারাটা জলের কুণ্ডে 6-7 বছরের একটা শিশুতে পরিণত হয়েছে, কিন্তু মুখে তখনও জানতো বাড়ত না। মশালের কাঁপতে থাকা আলোয় দেখলাম বাদল উঠে পড়েছে ওই জলের কুণ্ড থেকে। বৃষ্টির গাঢ় ফোঁটা তখনও তীর বেগে আছড়ে পড়ছে জলের কুণ্ডে, ক্ষুদ্র হয়ে আসার শরীরটার ওপরে। হঠাৎ চমকে উঠলাম আমি, খেয়ালই করিনি পম্পা কখন আমার হাত ছেড়ে দৌড়তে শুরু করেছে জলের কুণ্ডটার দিকে। আমি চিৎকার করে উঠলাম, পম্পা যেও না, পম্পা যেও না। কিন্তু পম্পার কানে যেন সেসব কথা পৌঁছল না। সে সব ভুলে ছুটে চলেছে সেই কুণ্ডটা লক্ষ্য করে। আর ঠিক তখনই জলের কুণ্ডের দুদিকের মাটি একটা আওয়াজ করে বন্ধ হয়ে গেল। জলের কুণ্ডটা বন্ধ হতেই পম্পা হুমড়ি খেয়ে পড়ে গেল থরের মাটির ওপর। আমি দৌড়ে গেলাম পম্পার কাছে, সযত্নে তাকে টেনে তুললাম মাটি থেকে, তারপর বুকে জড়িয়ে ধরলাম। আর একটু পরেই বুঝতে পারলাম কোনো তৃষিত মায়ের বুক থেকে বাড়ি বর্ষণ হচ্ছে প্রচণ্ড গতিতে।
ভিজতে থাকা শরীরটা নিয়ে উপলব্ধি করলাম এই অন্ধকারে দাঁড়িয়ে থাকা কোনো পাথরের দেওয়ালেও জল জমছে। সে জলের পরিমাণ জলের আধারে থাকা জলের চেয়েও অনেক বেশি। শয়তানের অস্তিত্ব প্রতিটি স্তরেই প্রতীয়মান হয়ে থাকে। সমাজের উচ্চ স্তর থেকে শুরু করে নিম্ন স্তরে আবদ্ধ বেশ কিছু বদ্ধপরিকর পরিবেশের মধ্যেই আমরা শয়তানের এই ক্ষমতাকে প্রতীয়মান হতে দেখি। তবে সেক্ষেত্রে শয়তানি শক্তির প্রাদুর্ভাবের বিষয়টি সাধারণ মানুষের চোখে পড়ে না। এই গল্পে আমরা প্রমাণস্বরূপ তেমনটাই দেখাতে পেয়েছি। সব অস্তিত্বের সমাধান হয় না, সব কিছুর অস্তিত্ব বিলীন হয়েও হয় না, আর এটাই প্রমাণিত সত্য। আজকের গল্পের কথকের ভূমিকায় ছিলেন সায়ন্তন, তান্ত্রিকের ভূমিকায় ছিলেন পার্থ অরণ্যদেব, পম্পার ভূমিকায় ছিলেন মৌমিতা, বাদল ও মিত্রের ভূমিকায় ছিলেন পিনাকি, বড়বাবুর ভূমিকায় ছিলেন পুবাই, ইনফরমারের ভূমিকায় ছিলেন সায়নদীপ ও সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি, অর্পিতা। এমন গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।